হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। কিন্তু তোমরা যদি জিজ্ঞেস করো আমি কেমন আছি, তাহলে আমি একদমই খারাপ আছি। কারণ যখন আমি ভিডিওটা শ্যুট করছি, কিছুক্ষণ আগে আমরা শুনতে পারলাম যে আমাদের জম্মু কাশ্মীরে পেহেলগামে খুবই একটা নেগেটিভ আচরণ হয়েছে জঙ্গি গোষ্ঠী দ্বারা। তার জন্য গোটা ভারতবাসী চরম দুঃখে জর্জরিত। এবং আমার অনুরোধ সমস্ত রাষ্ট্রনেতাদের কাছে, এই সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে সমূলে উৎখাত করা খুবই দরকার। এবং আজকে আমরা যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে সাধারণত মাস মুভমেন্ট, হিমবাহের কার্য এবং ভৌমজলের কার্য, এই তিনটে টপিকের ওপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু সিলেবাস যতগুলো এমসিকিউ কভার করা যায় সমস্ত কিছু। এবং এখানে 6 থেকে 7 ধরনের এমসিকিউ কভার করা হবে আজকের এই ভিডিওতে। এবং এখানে 7 থেকে 8 রকমের এমসিকিউর প্যাটার্ন দেখানো হবে, যেই সমস্ত প্যাটার্নগুলো এসএলএসটি, নেট, সেট, সমস্ত রকম জিওগ্রাফি রিলেটেড কম্পিটিটিভ এক্সামের জন্য 100% অ্যাপ্লিকেবল। এবং ইউনিট 1-এর ভিডিও যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো সেই সমস্ত প্রশ্নগুলো কতটা আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। সেমভাবে আজকে ইউনিট 2 নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম। এখানে প্রায় 120 থেকে 30টার মতন প্রশ্ন আছে, খুব মন দিয়ে দেখবে এবং সলভ করবে। এবং যারা এখনও পর্যন্ত অনলাইনে ভর্তি হওনি তাদেরকে আমি বলছি তোমরা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। আমাদের রিসেন্টলি কিন্তু ইউনিট 3ও শেষ হয়ে গেছে। সঞ্জীব স্যার জিওগ্রাফি কোচিং খুব দ্রুত এবং খুব ভালোভাবে কাজ করছে। এবং আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে, যে রিসেন্টলি আমাদের শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী সমস্ত স্কুলে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার রেজাল্ট আউট হয়েছে। এবং আমার কাছে এটা খুবই খুশি বা আনন্দের বিষয় যে শিলিগুড়ির 4টা স্কুলের টপার আমার ব্যাচ থেকে বেরিয়েছে। অর্থাৎ সেকেন্ড বা থার্ড যারা হয়েছে বা ফোর্থ যারা হয়েছে তারা কিন্তু আমার ব্যাচ থেকে বেরিয়েছে। নাম আমি পার্সোনালি নিচ্ছি না, কারণ পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি, আমি ওদেরকে বলেছি যে সবার সাথে একটা ইন্ডিভিজুয়াল একটা ভিডিও শ্যুট করা হবে যারা খুব ভালো রেজাল্ট করেছে। এবং আমার বিশ্বাস এবং আশা বা আমার ইচ্ছা বলতে পারো যে এবার যারা তোমরা এইচএস দিবে, তোমাদের আমার কাছ থেকে যেন 1জন বা 2জন হলেও যেন মেধা তালিকায় নাম লিখায়। এটা তোমাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিও দেখো অনলাইন বা অফলাইন, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা এত সুন্দরভাবে এত ভালোভাবে পড়াশোনা করো যাতে রাজ্যের যে মেধা তালিকা আসে সেখানে যেন তোমার নামটা থাকে। তাহলে চলো আজকে শুরু করা যাক আমাদের ইউনিট 2 এর বিস্তারিত এমসিকিউর ব্যাখ্যা। তো আমাদের আলোচনার প্রথমে হবে এমসিকিউ সিম্পল কোয়েশ্চেন, ঠিক আছে, বেসিক যেরকম হয় এমসিকিউ সেরকম। তো 1 নম্বরে আছে এপিরোজেনিক কথার অর্থ, এটা অ্যান্সার হবে মহাদেশের উদ্ভব। ওরস শব্দের অর্থ পর্বত। ওরোজেনি শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে গিলবার্ট। সমতাবাদ তত্ত্ব প্রতিষ্ঠা করেন জেমস হাটন। একটি মহাজাগতিক বস্তুর উদাহরণ নয়। নিচের যে 4টা অপশন আছে তার মধ্যে কোনটি মহাজাগতিক বস্তু? খুব সোজা, এটা হচ্ছে পর্বত। ভঙ্গিল পর্বতের উৎপত্তি কোন আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত? কি হবে? এটা হচ্ছে গিরিজনী আলোড়নের সঙ্গে সম্পর্কযুক্ত। এবার আমরা আসবো হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সমূহ থেকে প্রশ্ন উত্তরে। বলেছে আরোহণ ও অবরোহণের মিলিত ফল হলো পর্যায়ন। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। ক্ষয়জাত পর্বতসমূহের ক্রমাগত সঞ্চয়ের ফলে ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাকে যেই প্রক্রিয়া বলে সেটা হচ্ছে আরোহণ। বহির্জাত শক্তির উদাহরণ নয় ভূমিকম্প। নিচের যে জোড়াটি পারিপার্শ্বিকভাবে সম্পর্কযুক্ত সেটা হবে অবরোহণ ও আবহবিকার। অবরোহণ মানে নিচু হওয়া, আর আবহবিকার কিন্তু পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় ছোট হয় বা নিচু হয় বলা যায় যেতে পারে। 12 নম্বর কি বলেছে? অন্তর্জাত প্রক্রিয়ার শক্তির উৎস হলো অ্যাস্তনোস্ফিয়ার। ক্ষয়কারী শক্তি দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পেলে তাকে বলা হয় অবরোহণ। ভূমিরূপ গঠনে যে প্রক্রিয়া প্রধান ভূমিরূপ গঠন করে তা হলো বি নাম্বার পার্থিব প্রক্রিয়া, গ্রহণ করে, ঠিক আছে। সমতলীকরণ গঠিত হয় যে প্রক্রিয়ার দ্বারা তা হচ্ছে পর্যায়ন। এবার আমরা আসবো পুঞ্জিত ক্ষয়ের প্রশ্ন উত্তরে। ধস মৃত্তিকা বিসর্পণ হলো যে ধরনের প্রক্রিয়ার প্রকৃষ্ট উদাহরণ বা উৎকৃষ্ট উদাহরণ, তাকে বলা হবে পুঞ্জিত ক্ষয়। স্ক্রি বা ট্যালাস প্রধানত যে প্রক্রিয়ার দ্বারা সংগঠিত হয় সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় নদী বা জলধারা ভূমিকা থাকে যে ধরনের, এটা হচ্ছে খুবই কম। পুঞ্জিত ক্ষয় ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন ডাব্লিউ.এম. ডেভিস না শার্প না গিলবার্ট না থর্নবেরি? কী হবে বলো তো? এটা তোমাদের কাছে রাখলাম প্রশ্নটা। সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বারটা, শার্প। বিসর্পণ কথার অর্থ হলো গড়িয়ে যাওয়া। সলিফ্লাকশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করে অ্যান্ডারসন। পুঞ্জিত ক্ষয়ের ফলে শিলাস্তরে যে সমান্তরাল ফাটলের সৃষ্টি হয় তাকে বলে টপলিং ক্ষত।
ধসের কারণে খাড়াই ভূমিরূপ গড়ে উঠলে তাকে বলে, কি হবে বলতে বলতে পারো কেউ? স্কার্পল্যান্ড হবে। ভূমির ঢালের দিকে শিলাস্রোতের প্রান্তভাগে যে প্রকৃতির হয় তা হচ্ছে উত্তল প্রকৃতির। কোনো ভগ্নস্তূপ যখন ঝুলন্ত ঢাল থেকে সরাসরি নিচের দিকে পতিত হয় তখন তাকে বলে অবস্কর পতন। পার্মাফ্রস্ট অঞ্চলে বরফগলা জল দ্বারা যে সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহ হয় তাকে বলে কনজেলিফ্ল্যাকশন। পুঞ্জিত ক্ষয়ের ধীর গতির প্রবাহ সংঘটিত হয় যে অঞ্চলে তা হচ্ছে শীতল পার্বত্য অঞ্চলে। তারপরে বলছে কর্দম প্রবাহের গতিশীলতা ভূভাগের গতিশীলতা অপেক্ষায় বেশি। সলিফ্ল্যাকশন দেখা যায় যে অঞ্চলে, সেটা হচ্ছে মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে। পুঞ্জিত ক্ষয় মূলত সংঘটিত হয় যে অঞ্চলে, শুষ্ক অঞ্চলে। সলিফ্ল্যাকশন হলো এক প্রকারের ধীর প্রবাহ। বর্তমানে কনজেলিফ্ল্যাকশন শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে ক্রায়োচার্বেশন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, তারপরে আছে মৃত্তিকা বিসর্পণের অন্যতম কারণ হলো মৃত্তিকা শুষ্কতা ও আর্দ্রতা। বক্রপথে শিলাস্তূপের স্খলন যে নামে পরিচিত, বক্রতলপথে শিলাস্তূপের স্খলন যে নামে পরিচিত তা হচ্ছে স্লাম্প। সলিফ্ল্যাকশনের পরিবর্তে কনজেলিফ্ল্যাকশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ডেলিক। এবার আমাদের আসবে হিমবাহের কাজ। ঠিক আছে, বলেছে প্লিস্টোসিন হিমযুগে পৃথিবীর প্রায় যত শতাংশ অংশ হিমবাহ অধ্যুষিত ছিল তা হচ্ছে 30%। গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা থাকে, মানে বৃদ্ধি পায়, উচ্চতা বৃদ্ধি পায়। বর্তমানে মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চল হল অ্যান্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। পর্বতগাত্রে যে রেখা নিচে বরফ গলে যায় তাকে বলে হিমরেখা। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হলো গ্রিনল্যান্ডের জ্যাকবসন। হিমবাহ ও বরফগাত্রের মধ্যে যে ফাটল তাকে বলা হয় বার্কসুন্ড। রসে মোতানে হিমবাহের কাজে যে প্রকারের ভূমিরূপ তা হচ্ছে ক্ষয়কার্যের ফলে। হিমধাপে সৃষ্ট হ্রদগুলি যে নামে পরিচিত তা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। পর্বতারোহীদের ক্ষেত্রে হিমবাহের যে ভূমিরূপটি খুবই বিপজ্জনক সেটা হচ্ছে বার্কসুন্ড। 40টা প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার 47 বলছে ইউ আকৃতির উপত্যকা পরিপূর্ণ মাত্রায় বিকশিত হলে তাকে বলা হয় হিমদ্রোণী। গ্রাবরেখা ভূমিরূপ গঠিত হয় যে অঞ্চলে, গ্রাবরেখা ভূমিরূপ গঠিত হয় যে অঞ্চলে, সেটা হবে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে। ছোট আকারের ফিয়র্ডকে বলা হয় ফিয়ার্ড। দেখো উপরটা ফিয়র্ড, নিচেটা ফিয়ার্ড। কেটাল হ্রদ গঠিত হয় হিমবাহের ও জলধারার মিলিত কার্যের ফলে। সি নাম্বারটা। ভারতের পিরামিড শৃঙ্গের উদাহরণ হলো কোনটা হবে এখানে? এখানে হবে নীলকণ্ঠ এবং শিবালিক দুটি অর্থ, সুতরাং এটা ডি নাম্বার অপশনটা রাইট। হ্যাঁ, তারপরে বলেছে স্ক্যান্ডিনেভিয়ায় সার্ক পরিচিত যে নামে তা হচ্ছে জেটাল। কারি বা সার্কের অপর নাম হলো কোনটা? কন, বটন না জেটাল? অ্যাকচুয়ালি তিনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। ঠিক আছে, তাহলে ডি নাম্বার অপশনটা হবে। হিমদ্রোণীর আকৃতি ইউ আকারের। সার্ক শব্দটি প্রথম ব্যবহার করেন বটন, সরি আমি নিচে চলে গেলাম। সার্ক শব্দটি প্রথম ব্যবহার করেন যে, সেটা কি হবে বলতো? এই যে সার্পেন্টিয়ার। ঠিক আছে। তারপরে কি বলছে স্কটল্যান্ডের সার্ক যে নামে পরিচিত, এটা হবে কারি। মহাদেশীয় হিমবাহে যে তুষারমুক্ত পর্বতশৃঙ্গ দেখা যায় তাকে বলা হয় নুনাটাক। তারপরটা কি? হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত নয়, কি হবে? মোরেন, গ্রাবরেখা। ঠিক আছে। হিমবাহের তলদেশীয় ভূমিভাগে গড়ে ওঠে কোনটা? ভূমি গ্রাবরেখা। পাশাপাশি অবস্থিত দুটি কারি বা সার্কের মধ্যবর্তী
প্রাচীর যে নামে পরিচিত তাকে বলা হচ্ছে এরিটি। একাধিক সার্ক বা কালির মধ্যবর্তী চূড়ার মতন খাড়া অবস্থিত ভূমিভাগকে বলা হয় কী হবে বলো? এটা হবে পিরামিড শৃঙ্গ হবে না এরিটি হবে, বলতে পারবা কেউ? ভালো করে বোঝো। বলেছে কি একাধিক সার্ক বা কারির মধ্যবর্তী, সার্ক এবং কারির দুজনের মাঝে, ঠিক আছে, চূড়ার মতন খাড়াভাবে অবস্থিত ভূমিরূপকে কী বলে? হবে পিরামিড চূড়া বা হর্ন। হিমদ্রোণীতে রাইজার ও ট্রেড অংশের মধ্যবর্তী অংশকে কি বলে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা রিজল। ডিম ভর্তি ঝুড়ি উপত্যকা গঠিত হয় যে একাধিক ভূমিরূপের অবস্থানে, তা হচ্ছে ড্রামলিন। কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে হিমবাহ গঠিত যে ভূমিরূপ দেখা যায় তা হচ্ছে আগামুখ বা ইরাটিক। আমি যবে ভিডিওটা বানাচ্ছি আজকে 26, এখন কিন্তু আমাদের ভারতবর্ষে একটা শোকের ছায়া এই পেহেলগাঁও নামটা শুনে মনে পড়লো। তার জন্য আমি সঞ্জীবন স্যার অথবা আমাদের জিওগ্রাফি জোন যার 1,10,000 মেম্বার, আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত এরকম কাজের জন্য। তো আমরা চাইবো এইরকম সংস্থার খুব তাড়াতাড়ি সমূলে মানে বিচ্ছেদ হোক বা উৎখাত হোক, যেটা করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। তাও বিভিন্ন দেশের রাষ্ট্রের নেতা বা যারা আছেন লিডারশিপে, আশা করি তারা চেষ্টা করলে সবই সম্ভব হবে। 65 চলে আসি আবার। বলেছে হিমবাহ দ্বারা বাহিত সরু লম্বা বাঁকের আকারে অবস্থান করলে তাকে বলা হয় গ্রাবরেখা। 66 হিমবাহ দ্বারা কোমল শিলাস্তরের উপরে সৃষ্ট গর্তকে বলা হয় হিমপরিখা। দ্বারা বা ডেকচেয়ারের আকৃতিবিষ্ট ভূমিরূপ হলো সার্ক। বলেছে হিমরেখার ক্ষেত্রে সঠিক ব্যাখ্যাটি হলো উপরের সবকটি, আমি আর পড়লাম না। হ্যাঁ, ঝুলন্ত উপত্যকার মতন দেখায়, সি নাম্বার অপশন। 70 হচ্ছে এ, 71 বি, 72 হবে সি, 73 হবে ডি। এবার কাস্ট ভূমিরূপ। দেখো এগুলো যেহেতু এমসিকিউ সলভ, তাই আমি তোমাদেরকে ভেবে দেখাচ্ছি। আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু ভালো মতন পড়েছি, সুতরাং সেখান থেকে কিন্তু আর কোনো অসুবিধা থাকার কথা না আমাদের। 74টা হবে বি নাম্বার, 75 হবে ডি, 76 হবে ডি, 77 হবে সি, 78 এ, 79 এ, 80 এ, 81 সি, 82 ডি, 83 জামাইকা মানে বি নাম্বার অপশনটা, 84 এ, 85 সি। তোমরা আবার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সঞ্জীব স্যার জিওগ্রাফি কোচিং। আমাদের এখানে যে বোর্ড পড়ানো হয় এবং ক্লাস 11-12 জিওগ্রাফি ইভিএস, কলেজের জিওগ্রাফি মেজর মাইনর অ্যান্ড আইডিসি, এম এস স্টুডেন্টদেরকে এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ডিস্টেন্স এবং রেগুলারদের পড়ানো হয়। নেট সেট, এসএলএসটি, ইউপিএসসি জিওগ্রাফি ক্লাসেস হয়ে থাকে। অফলাইন ক্লাসের জন্য এই 3টে অ্যাড্রেস এবং অনলাইন ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। এবার আমরা আসবো 2 নম্বর বা টাইপ বি, যেরকম এমসিকিউ আমাদের আসবে সেই রকমের। এখানে কি আছে দেখো মন দিয়ে। বলেছে শূন্যস্থান পূরণ করো। তো আমরা জানি আমাদের টাইপ বিতে শূন্যস্থান পূরণ করার মতনও কিছু অ্যান্সার আছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন তোমরা দেখতে পারবে। আমি আর এগুলো রিড করছি না, দেরি হয়ে যাবে বলে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। 86-এ কী আছে? ডি নাম্বার অ্যান্সার। 87 এ, 88 সি, 89 অপশনগুলো দেখে নিই। 89 হবে এ, 90 এটাও এ হবে, 91 হবে বি, 92 হবে এ, 93 হবে এটা এ নাম্বার অপশনটা। দেখো এটা একটু বলি তোমাদের। বলেছে ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রমপর্যায় অনুসারে সঠিক উত্তরটি নির্বাচন করো। আবহবিকার শিলাখণ্ডের আলগা পুঞ্জিত ক্ষয়, এটা সঠিক কথা। প্রথমে আবহবিকার হতে হবে, তারপরে শিলাখণ্ড হালকা হবে, তারপরে কি হবে? পুঞ্জিত ক্ষয় হবে, তাই না? এবার আমরা যদি এখানে বলি পুঞ্জিত ক্ষয় আগে হবে, তারপরে আবহবিকার হবে, তারপরে শিলাখণ্ড আলগা হবে, এটা কিন্তু সঠিক কথা না। সুতরাং 93 নাম্বার প্রশ্নের এই নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক। এবার 94-এ কি বলেছে? হিমবাহের উৎপত্তির ক্রমপর্যায় অনুসারে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হবে প্রথমে হয় তুষার, তারপরে বরফ, নেভে, ফার্ন, হিমবাহ, ঠিক আছে। 95 নম্বরে হবে সি, তারপরে 96 নম্বরে হচ্ছে এ। এবার বলেছে বিবৃতিগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা নির্বাচন করো। 97
এ। 98 98 এর অ্যান্সারটা হবে 98 এর অ্যান্সার হবে সি। 99 এর অ্যান্সার হবে এ। 100 অ্যান্সার হবে বি। কি বলেছে একটু পড়ি আমরা। বলেছে কাস্ট ভূমিরূপ চুনাপাথর ও ডলোমাইট সমৃদ্ধ অঞ্চলে গঠিত হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক কথা। কাস্ট ভূমিরূপ গঠনে অধিক বৃষ্টিপাতের প্রয়োজন হয়। কাস্ট ভূমিরূপ গঠনে বলছে অধিক বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এটা কিন্তু কি মনে হয়, একটা আছে বিবৃতি 1, একটা বিবৃতি 2। তাহলে এখানে হবে তোমাদের শুধুমাত্র বিবৃতি 1 সত্য, কারণ বেশি বৃষ্টিপাত, অধিক বৃষ্টিপাত দরকার হয় না, শুধুমাত্র CO2 মিশ্রিত বৃষ্টি যদি হয়ে থাকে তাহলেই হয়। খুব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টুডেন্টরা কিন্তু এখানে ভুল করে যাবে, সবাই কিন্তু বলবে হ্যাঁ বৃষ্টিপাতে বেশি মনে হয়। 101 কি হবে, ডি নাম্বারটা। 102 এ। স্তম্ভ মিলাও আছে, ডান স্তম্ভ বাম স্তম্ভ, এগুলো বোঝানোর কিছু বিষয় নাই, এটা বি নাম্বার অপশন হবে। 103 104 হবে তোমাদের এ, আর 105 যেটা আছে সেটাও এ হবে। 106 হবে সি, 107 হবে এ। এবার 108 যেটা আছে, এগুলো একটু বোঝার বিষয়, ঠিক আছে, একটু কয়েকটা বোঝাই তোমাদের, বিরক্ত বা বোর হয় না স্টুডেন্ট, যদিও খুব বোরিং ক্লাস, খালি অ্যান্সার বলে যাচ্ছি। যাই হোক, কী বলেছে 108, বলেছে পর্যায়ন হলো বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মিলিত ফল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এর কারণ কি বলছে, ভূপৃষ্ঠের উপরিভাগ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমতল হয়। সঠিক কথা, ঠিক আছে, দুটোই সঠিক কথা। এখানে অপশনগুলো কি আছে বলছে এ এবং আর দুটো সঠিক, এ আর এর সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা নয়, না এটা তো হবেই না, এটা হচ্ছে 1 নাম্বারটা একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, মানে পর্যায়ন হলো বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়, বহন এবং সঞ্চয়ের ফলে হয়। ঠিক, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতির দ্বারাই কিন্তু পর্যায়নটা হয়, ক্ষয় বহনের মাধ্যমে। আর ভূপৃষ্ঠের উপরিভাগে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই সমতলীকরণ ঘটে। ঠিক কথা, কারণ এই সমস্ত ক্ষয়কারী শক্তিটা যদি ক্ষয় না করতো তাহলে কিন্তু পর্যায় সমতল হতো না। তাহলে এইভাবেই তোমাদের বিবৃতি এবং কারণের প্রশ্নগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝে করতে হবে, এগুলো কিন্তু আইডিয়া করলে হবে না। তারপরে কত আছে, 109 109 এ নাম্বারটা সঠিক হবে। 110 তোমার সি নাম্বারটা সঠিক হচ্ছে। 111 ডি নাম্বার। 112 এ নাম্বার। 113 বি নাম্বার। ডায়াগ্রাম বেস, তাই তো বলেছেন কোনটি সঠিক। বহির্জাত প্রক্রিয়া মানে কি লিখছে, মহীভাবক, গিরিজনী, ভূগাঠন। বহির্জাত কখনোই হবে না, এগুলো ভুল কথা একদমই। বহির্জাত মধ্যে কি হচ্ছে, অবরোহণ, আরোহণ, জৈবিক। ঠিক আছে, নিচেরটা কি বলছে, বহির্জাতের মধ্যে কি ধীর, স্থৈতিক হবে না, অগ্নুৎপাত, ভূমিকম্প হবে না। এই তিনটেই হচ্ছে পুরোটাই বহির্জাত, তাই এটা সঠিক। ঠিক আছে, ডায়াগ্রাম বেস প্রশ্ন। এবার আছে 114। 114টা মন দিয়ে দেখো কি বলেছে। এই দেখো এখানে একটা ফাটল দেখানো হচ্ছে, এই যে এই ফাটলটা কোথায় আছে দেখো, বরফে আর বরফে ফাটল, কিন্তু মানে শিলাগাত্রে না, বরফ এবং বরফের মাঝে একটা ফাটল আছে। তাহলে এটাকে কি বলবে, এটাকে বলবে বার্কস্টুন্ড। তারপরে 115 কি বলেছে, এখানে একটা অবঘর্ষ প্রক্রিয়া হচ্ছে, অবঘর্ষণ প্রক্রিয়া। এখানে কি কি আছে, অবঘর্ষের সঙ্গে আরেকটা কি হচ্ছে এই পাশে, এখানে উৎপাটন দেখা যাচ্ছে, তাই না, তো এটা হবে অবঘর্ষ এবং উৎপাটন। এবার কি বলেছে, বলছে কোশ্চেন মার্ক দেওয়া জায়গাটি সঠিক, কোশ্চেন মার্ক চিহ্নিত অংশে সঠিক প্রাকৃতিক শক্তিটি হলো অবঘর্ষ আছে, উৎপাদন আছে, ঘর্ষণ আছে, আর ভার লাঘবজনিত ভূমিশিলার প্রসারণ। তাহলে কোন শক্তির দ্বারা এটা হচ্ছে, এটা হিমবাহের দ্বারা হচ্ছে। এবার আছে কিছু কেস বেসড কোয়েশ্চেন। 117 একটা দেখো, এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে ছোট্ট করে, ইনফরমেটিভ, এবং এটা পড়ে তোমাকে নিচের অ্যান্সারগুলো করতে হবে। একটা দেখে নিই কি বলেছে, পার্বত্য হিমবাহের আকৃতি বা দৈর্ঘ্য নির্ভর করে তুষারপাতের পরিমাণ, তুষার ক্ষেত্রের আয়তন ও উপত্যকা তাপমাত্রার উপর। বেশিরভাগ ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, রকি, আল্পস ইত্যাদি পর্বতে অসংখ্য হিমবাহ সৃষ্টি হয়েছে, যেমন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, যেখানে গঙ্গা নদীর উৎপত্তি। এবার কি বলেছে, যে ধরনের পর্বতে পার্বত্য হিমবাহ দেখা যায় সেটা হচ্ছে সি, ভঙ্গিল পর্বত। দেখো উপরে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ যে হিমবাহের উদাহরণ তা হচ্ছে পর্বত্য হিমবাহ। বলা হয়েছে দেখো, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ যেখানে নদীর উৎপত্তি হয়েছে এটা পর্বত্য হিমবাহ, পার্বত্য হিমবাহ। সেমভাবে নিচে একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া আছে, তার ভিতরে প্রশ্ন, তার অ্যান্সার প্রথমটা হচ্ছে বি নাম্বার, তারপর একটা হবে সি নাম্বার।
এবার 121-এর অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বার, আর 122-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে স্টুডেন্ট আজকে ছিল এটাই আমাদের ক্লাস। এবার আমরা টোটাল 122টা প্রশ্ন সলভ করলাম। এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের এসএলএসটি, নেট সেট সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং ক্লাস 12 তোমাদের জন্য তো অবভিয়াসলি অ্যাপ্লিকেবল। তাহলে আজকে এখানে অফ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে।